ফার্স্ট অফ অল আমি আল্লু অর্জুনকে হ্যাটস অফ, ভাই তার অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং। প্রতিটি সিনে সেটা হোক অ্যাকশন বা ইমোশন, তার পারফরমেন্স ছিল টপ লেভেলে। ফিল্ম হিসেবে পুরো মুভিতে শেখা স্যার ছিল একমাত্র আতঙ্কের নাম। ইট ওয়াজ সো ড্যাম বিগ মুভি। 3 ঘন্টা 20 মিনিটের মুভি। পুষ্পবনে যে গল্প লিখেছিলেন তার 50%ও এর মধ্যে নাই। এই মুভির নাম পুষ্পা না হয়ে হওয়া ছিল ইগো। এবার ওভারঅল মুভি কিন্তু জোশ ছিল, যাই বলেন না কেন। আল্লু অর্জুন 200 কোটি টাকা নেওয়া এটাও কম হয়েছে আমার লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওটা হলো এই বছরের মোস্ট হাইপে থাকা মুভি পুষ্পা 2 দ্য রোল নিয়ে। তো আমি তো এমনি কোনো মুভির রিভিউয়ার না, জাস্ট আমি মুভি দেখে আমার কেমন লেগেছে তা আপনাদের সাথে শেয়ার করব। এই মুভির পজিটিভ ও নেগেটিভ থিঙ্ক আপনাদের দুটোটাই জানাবো। তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আমাদের বিশাল 8 জনের টিম নিয়ে চলে আসলাম মুভি থিয়েটারে। তো সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রাফি ভাই, এটা হচ্ছে আমাদের শহীদুল ভাই, এটা হচ্ছে আমাদের সাকিব ভাই, আর এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র তারেক আঙ্কেল, এটা হচ্ছে আমাদের জাহেদ ভাই, এটা হচ্ছে আমাদের জাবের ভাই, আর এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় আমি। আচ্ছা ওয়েট ওয়েট, আমরা এখানে তো 8 জন ছিলাম, আরেক বান্দা কই গেল? ওই উনি তো পিছনে লুকিয়ে আছে দেখি। তো এটা হলো আমাদের প্রিয় ফারহাদ মামা, মানে নামে খালি আমার মামা, কিন্তু কোনো দিকে বন্ধুত্বে কম না। তো সবার সাথে ইন্ট্রোডাকশন তো হয়ে গেল, এখন মেইন টপিক্সে যাই। আমরা আগাম অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, কারণ যাতে এখানে ওয়েট করতে না হয় বা টিকিট না পাওয়ার ভয় যেন না থাকে। তো সবাই গুটি গুটি পায়ে চলে আসলাম নিকটবর্তী থিয়েটারে। এসেই সবার জন্য পপকর্ন ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। দীর্ঘ 3 ঘন্টা 20 মিনিটের মুভি, খালি খালি কি বসে থাকা যাবে? এরপর 2-1টা ফটোশুটও করে নিলাম। তারপর সোজা শুয়ের দিকে চলে যাচ্ছি, কারণ অলরেডি লেট করে ফেলেছি। তো শুরু হয়ে যায়। এই মুভি নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা ছিল সবার মধ্যে। তার অবসান ঘটিয়ে 5ই ডিসেম্বর এই মুভি রিলিজ হয়। রিলিজ হওয়ার পর অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কেউ বা ভালো কেউ বা খারাপ। সবকিছু মিলিয়ে আজ আমার কেমন লেগেছে তার এক্সপ্লেনেশন আপনাদের দিব। তো পুষ্পাবন আমরা দেখতে পেয়েছিলাম কেমনে পুষ্পা লাল চন্দনের ব্যবসা করে কিভাবে ছোট থেকে বড় লোক হয়। পুষ্পা 2তে আমরা দেখতে পাই বড় লোক হওয়ার পর তার রাজত্ব, শাসন এবং তার বউয়ের প্রতি ভালোবাসা। গল্পটা শুরু হয় লাল চন্দনের কন্টেনার থেকে, যেটা জাপানে নামে। এই সিনে পুষ্পারাজের বেশ ধামাকাদার একটা এন্ট্রি হয়। এই সিন থেকে ডিরেক্টলি ইন্ডিয়ায় চলে আসে পুষ্পারাজের এম্পায়ারে। সে কিভাবে সফলভাবে ব্যবসা করছিল এবং এই ব্যবসা রুখে দাঁড়াতে কিভাবে আমাদের ফাহাদ ফাজেল মানে টাকলা স্যার পাওয়ার সিং শিখাওয়াত চাল বিছাচ্ছিল। কিভাবে সে প্ল্যানে সাকসেসফুল হয় এবং কিভাবে সে পুষ্পার সব লোকেদের ধরে ফেলে। তো সেদিন পুষ্পার লোকেদের মধ্যে একজনের বিয়ে ছিল, তাই পুষ্পা তার বদলে অন্যজনকে দিয়ে তাকে নিয়ে যেতে আসে। কিন্তু সে এসে দেখে সবাইকে মেরে অবস্থা খারাপ করে ফেলেছে। সে এসেছিল একজনকে নিতে, কিন্তু এসব দেখে তার সহ্য হয়নি। সে বলে আমি এখন সবাইকে নিয়ে যাবো এখান থেকে। কিন্তু এসআই বলে সাখাওয়াত স্যার এসে দেখলে আমাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দিবে। তখন পুষ্পা তাদের রিটায়ারমেন্ট পর্যন্ত যত টাকা কামাতে পারবে তার 2 গুণ বেশি টাকা দিয়ে পুরো থানাকে 2 মিনিটের ভিতর কালি করে দেয়। তার কিছুক্ষণ পরেই শেখাওয়াত স্যার আসে। এসব কিছু দেখে তার মাথায় হাত। সে বলে এত কষ্ট করে জাল বিছিয়ে তাদের ধরলাম খালি একজনের মুখ থেকে পুষ্পা নামের জবানবন্দিটা নেওয়ার জন্য, কিন্তু এগুলো কি হয়ে গেল? তো এরপর আমরা দেখতে পাই পুষ্পার ফান্ডস দিয়ে যে পার্টি চলে, সে পার্টির এর সাথে দেখা করতে যায়। আর তার বউ রশ্মিকা মানে শ্রীভেল্লি তার কাছে আবদার করেছিল সিএম এর সাথে যেন একটা ছবি তোলে এবং সেটা প্রেম করে যেন তাদের দেওয়ালে ঝুলিয়ে দেয়। কিন্তু সিএম এর সাথে যে মুহূর্তে ছবি তুলতে যায় সে তাকে ও তার বউকে অপমান করে মানা করে দেয়। সে বলে তোমার থেকে ফান্ডস নেওয়ার মতো ছবি তোলা কি এত সহজ? যদি কোনো মিডিয়ার হাতে পড়ে তাহলে সবাই কথা তুলবে। 2 টাকার গুন্ডার সাথে সিএম কি করছে, এবং তুমিও ছোট বাচ্চার মতো বউয়ের কথা শুনে আমার সাথে ছবি তুলতে চলে এসেছো। এইসব শুনে পুষ্পা তো ফায়ার। তখন সে সেখান থেকে বের হয়ে যায় এবং এমএলএ কে বলে তুমিও সিএম হওয়ার পর তুমিও এরকম আমার সাথে ছবি তুলতে মানা করবে নাকি? সে বলে না তো, আমি কেন মানা করব, আমি তো আরো বেশি তুলবো তোমার সাথে ছবি। তো তখন পুষ্পা বলে তাহলে তুমি সিএম হয়ে যাও। তখন এমএলএ অবাক হয়ে যায়, বলে তুমি কি বলো এসব? তাকে সরানো এত সহজ নাকি? সরাতে হলে সব মন্ত্রী মিনিস্টার সবাইকে কিনে নিতে হবে, তার জন্য প্রায় 100 কোটি টাকা দরকার। তখন পুষ্পা বলে আমি তোমাকে 500 কোটি টাকা দিচ্ছি, তুমি সিএম হওয়ার জন্য রেডি হও।
পুষ্পার পাওয়ার দেখছেন, এখনো তো শুরু, আরো অনেক কিছু বাকি আছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সে এই 500 কোটি টাকা অ্যারেঞ্জ করার জন্য দেশ ছেড়ে মালদ্বীপে পাড়ি দেয় বড় পার্টির খুঁজে। তো সেখানে একটা বড় পার্টি পেয়ে যায়, প্রায় 2000 টন মালের অর্ডার নেয়। এবার এত টন লাল চন্দন কেমনে অ্যারেঞ্জ করবে? এর জন্য সব সিন্ডিকেট মেম্বারদের সাথে বসে পুষ্পা সবাইকে বলে আমার 2000 টন মাল লাগবে। তো সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তারপর পুষ্পা সবার মাঝে 2000 টন আনার দায়িত্ব বুঝিয়ে দেয়, কাউকে 100 টন, কাউকে 150 টন, আবার কাউকে 200 টন অ্যারেঞ্জ করতে বলে। সবাই মাল অ্যারেঞ্জ করার জন্য লেগে যায়, কিন্তু এখানে সাকাও স্যারও তো কম না। তাকে পুষ্পা বাদে সব সিন্ডিকেট মেম্বাররা অনেক ভয় পায়, তাই সবাই অনেক কেয়ারফুলি সবকিছু রেডি করছিল। কিন্তু হঠাৎ একদিন একজন সিন্ডিকেট মেম্বার মাল সহ ধরা পড়ে যায় সাকাওয়াত স্যারের কাছে। তখন সাকাওয়াত স্যার সব মাল জ্বালিয়ে দেয় এবং সে সিন্ডিকেট মেম্বারকেও মেরে ফেলে সবাইকে ভয় লাগানোর জন্য। তো এরপর সবাই তার এই কাণ্ড দেখে ভয় পেয়ে যায়। এমএলএ সাকাওয়াতের কাছে আসে, বলে তুই এসব কি শুরু করেছিস? তোর কত টাকা লাগবে বল, আমি তোকে এনে দিচ্ছি পুষ্পার থেকে, খালি তুই এখানে নাক গলাস না। তখন সে বলে, পুষ্পা যদি গতবারের ঘটনার জন্য আমার কাছ থেকে সব পাবলিকের সামনে মাফ চাই, তাহলে আমি ক্ষমা করে দিব এবং আমি আমার বাগের টাকাটা নিয়ে আমি এখান থেকে সরে যাবো, আর ডিস্টার্ব করবো না তোমাদের। তখন এমএলএ বলে, ঠিক আছে, আমি পুষ্পাকে রাজি করাচ্ছি। তো এখন পুষ্পার অ্যাটিটিউড আপনারা ভালো করেই জানেন, কে গান এই সাল্লাহ, তার সামনে যত কিছুই এসে যাচ্ছে কখনো নিচু হবে না। কিন্তু এখন সিচুয়েশন এমন ছিল যে সিন্ডিকেটের লিডারশিপ যদি সে ক্ষমা না চায় শেখাওয়াতের কাছে, তাহলে তারা বলে লিডারশিপ সিনুকে দিয়ে দিবে, কারণ তারা তাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না। আর অন্যদিকে তার বইয়ের আবদার। এরপর এমএলএ সবাইকে এক জায়গায় জড়ো করে এবং পুষ্পাকে আসতে বলে। সে না আসার জন্য অনেক কিছু করলো, কিন্তু তাকে বলা হয় যদি সে না আসে তাহলে সিন্ডিকেটের লিডার বানিয়ে দিবে সিনুকে। তখন শ্রীভেল্লি বলে, এমএলএ স্যার যা বলছে তোমার ভালোর জন্যই বলছে, তিনি যা বলছে মেনে নাও। এরপর পুষ্পা আসে এবং বাকিটা আপনারাই দেখুন। শেখাওয়াত সাহেব, সরি। সবাই আশা করেছিল সে সরি বলবে না, কোনোদিন সে তো ঝুঁকেনি, কিন্তু এখন কেন ঝুঁকলো? তো টুইস্ট এখনো বাকি, দেখুন। তো সে সরি বলে চলে যায়। এরপর আবার ফিরে আসে, সেই সাকাওয়াত গাড়িতে বসা ছিল, সে এসে এক শট করে সে গাড়ি থেকে একদম সুইমিং পুলে পড়ে যায় এবং পুষ্পা উপর থেকে শুশু করে দেয়। তো এখন আরেক লড়াই লেগে গেল পুষ্পা এবং সাকাওয়াতের মধ্যে। পুষ্পা এবার সাকাওয়াতকে ওপেন চ্যালেঞ্জ দেয়, বলে আমার 2000 টন মাল এখান থেকে চেন্নাই বর্ডার ক্রস করবে, যদি তোর দম থাকে তাহলে আমার মাল একটা দূরে দেখা, যদি এক পিস মালও ধরতে পারস তাহলে আমি এই সব কিছু ছেড়ে আগের মতো কাঁধে কুলারি নিয়ে মজদুরি করব। তো সাকাওয়াত স্যারের মাথাও তো 100-100। এরপর সে লেগে যায় তার কাজে, কেমনে পুষ্পার সব মাল ধরবে, এই চিন্তায় তার বুম হারাম হয়ে যায় এবং সে চারপাশে পুলিশ চেকপোস্ট বসিয়ে দেয়। তো চলে আসি সে মহেন্দ্রক্ষণ, যখন পুষ্পা তার 2000 টন মাল শেখাওয়াত স্যারকে ফাঁকে দিয়ে নিয়ে যাচ্ছে। শেখাওয়াত স্যার সব দিকে খরা চেকপোস্ট বসিয়ে দেয়, কিন্তু পুষ্পা তো কম চালাক না, সে তার মাল বাই রোড নয় বাই রিভার নিয়ে যায়, মানে নদীর পানি বন্ধ করে দিয়ে সে ট্রাকে করে সব মাল পার করছিল। হঠাৎ শেখাওয়াত স্যার যখন একটা ব্রিজের উপর দাঁড়ায়, একটু খেয়াল করে দেখে নিচে পানি নেই, তখন তার মাথায় আসে হয়তো বা চেয়েও গতবারের মতো পানি দিয়ে সব মাল পার করছে। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে তার পিছু করতে শুরু করলো এবং সে শেষমেশ ধরে ফেলে। কিন্তু পরে এই মালগুলো যখন সিনু দেখে, সে বলে এগুলো লাল চন্দন না, লাল চন্দনের মতো দেখতে অন্য একটি গাছ। হাই হাই, এবারও তাকে বোকা বানিয়ে দিল। শেখাওয়াত স্যার তো এই হার্ট অ্যাটাক করবে এমন অবস্থা। শেখাওয়াত স্যার কার সাথে বাঙ্গা নিচে দেখতে হবে না, पुष्पा, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। সে করছে কি সব লাল চন্দনকে গরুর গাড়ি বানিয়ে পেইন্ট করে সব জঙ্গল দিয়ে পার করে দিয়েছে এবং এইসব নাটক শেখাওয়াতকে উল্লু বানানোর জন্য করিয়েছিল। এখন শেখাওয়াত স্যার প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে বলে, তুই এখনো বর্ডার ক্রস করতে পারস নাই, জাস্ট চেন্নাই পৌঁছেছে তোর মাল, আমি সব মাল বর্ডার ক্রস করার আগেই ধরে নিব। এরপর সে সিএম থেকে পারমিশন নিয়ে চেন্নাই পৌঁছে যায় পুষ্পার মালগুলো ধরার জন্য, কিন্তু সে দৌড়তে পারে না, বেচারা শেখাওয়াত স্যার। তো এরপর পুষ্পা যেমনটা বলেছিল ঠিক তেমনটাই করে, সে সব মাল মালয়েশিয়া পাঠিয়ে দেয় এবং সব টাকা দিয়ে সে মন্ত্রী মিনিস্টার সব কিনে নেয় এবং তার টাকা পাঠানোর মাধ্যমটা হচ্ছে সোফার মাধ্যমে সে টাকা আদান প্রদান করে, মানে সব টাকা সোফার নিচে লুকিয়ে সব মন্ত্রী মিনিস্টার সবাইকে কিনে নেয়। তো এরপর এমএলএ কে সিএম বানিয়ে দেয়। সে যে ডেট বলেছিল, যে টাইম বলেছিল, ঠিক সেই টাইমে সবকিছু হয়ে যায়। আর বইয়ের কথা মতো সে সিএম এর সাথে পিকচার তুলে দেওয়ালে জুড়িয়ে দেয়। তার মানে কি বুঝতে পারলেন? দুনিয়া একদিক থেকে অন্যদিকে উল্টে পাল্টে যাবে, কিন্তু বোঝা চাইবে তার কদমে সবকিছু হাজির করেই ছাড়বে পুষ্পা। এই টপিক্সটা নিয়ে গানও হয়ে যায় একটা, কিসিক্কি সিক্কারকে একটা গান আছে না, এটা এই টপিক্স এর জন্য বানানো হয়েছিল স্পেশালি। তো এরপর আমরা পুষ্পা ওয়ানে দেখতে পেয়েছিলাম তার সার নেম, মানে বংশের নাম, তার বাবার নাম, তাকে
তার ভাই লাগাতে দেয় না, খালি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং অপমান করে। একদিন পুষ্পাও তার পুরো ফ্যামিলি মিলে মন্দিরে আসে। আসার পর শিবেল্লি জানতে পারে সে মা হতে চলেছে। এই খবর শুনে সবাই খুশি হয়ে যায় এবং তার ভাইও সেখানে ছিল। সে তখন সেম কাহিনী, সে তোমার মতো নির্বংশের হবে, এমন তেমন এক্সেট্রা এক্সেট্রা বলছিল। পুষ্পা গরম হয়ে যায় কিন্তু শিবেল্লি তাকে আটকে রাখে। এরপর পুষ্পা শাড়ি পরে কি একটা নাচ শুরু করে দেয় তাদের ভগবানের সামনে। তখন শিবেল্লি গিয়ে বলে, তুমি বলে কি করছো, কেন করছো? সে তখন বলে, আমি প্রার্থনা করছি যেন আমার মেয়ে হয়, সে ছেলে হয় যেন আমার মতো বংশের নামের জন্য কথা না শুনে। এখানে একটা স্যাড সিন ক্রিয়েট হয়, সাথে দুইটা গান ও একটা ফাইটিং সিনও হয়। পুষ্পা ভাইয়ের মেয়ের সাথে গুন্ডা কতগুলো বদমাশি করছিল, তখন পুষ্পা এসে তাদের এমন মজা বুঝায়, মানে এখানে যেমন চোখ ধাঁধানো অ্যাকশন সিন হয় যা দেখার মতো ছিল। আপনারা যারা আলু অর্জুনের সারেনাড়ু মুভিটা দেখেছেন তারা নিশ্চিত সে ফাইটিং সিনটা মনে রেখেছেন মন্দিরের, আর এই সিনটা তাকেও হার মানিয়ে দিবে। আলু অর্জুন শাড়ি পরে যে ফাইটিং পারফরমেন্স দিয়েছিল তা বাহবার যোগ্য। তো ফাইটিং সিন এখানে কি এক্সপ্লেন করব, আপনারা মুভিতে দেখে নিবেন। এরপর তার ভাই আছে, এসে বলে, এসব করে আমার বংশের অংশ হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি এটা হওয়ার যোগ্য না, এটা কোনো কথা। আর মেয়েকে বাঁচাইলেও সে, গালিও শুনতেছে সে। এরপর সে তার মেয়ের সাথে বদমাইশি যারা করেছিল তাদের সবাইকে আদা নেড়া করে দেয়। তো এর কিছুদিন পর সে বদমাইশগুলো পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করে নেয় এবং তার বাবার কাছে ডিমান্ড করে যে যেমন ভাবে তাদের নেড়া করেছিল সেও যেন পাবলিকলি নেড়া হয় এবং তার মেয়েকে বাঁচাতে হলে 10 কোটি টাকা নিয়ে আসতে। তো পুষ্পার ভাবি তার কাছে আসে এবং তার কাছে এসে এসব বলে। তো তখন পুষ্পা বলে, তোমাদের মেয়ে তোমার যেমন ইচ্ছে তেমন করো, আমাকে কেন বলতে এসেছো, আমি কি তোমাদের কেউ লাগি? তো তখন শিবেল্লি এবং তার মা বলে, তোমাকে সেই মেয়েটা কত মানতো এবং শ্রদ্ধা করতো তুমি তো জানো, এখন তুমি চাচা হিসেবে তার পাশে না থাকো তাহলে কে তাকে বাঁচাবে? তখন পুষ্পা ভেবে দেখে যে ঠিক তো, আমার ভাতিজি আমাকে তো পাগলের মতো ভালোবাসে। এরপর সে শর্ট গান নিয়ে বের হয়ে যায়। প্রথমে নিউজ চ্যানেলে গিয়ে লাইভে বদমাইশ গুলোকে বলে, তোদের 1 ঘন্টা সময় দিচ্ছি, আমার ভাতিজিকে যেখান থেকে যেমন ভাবে তুলেছিলি ঠিক সেইভাবে ফিরিয়ে দেয়। যদি এর ভিতরে আমার ভাতিজিকে ফিরিয়ে না দিস তাহলে খুব খারাপ অবস্থা হবে। এরপর আমরা দেখতে পাই যে ছেলেটি পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করেছে সে হচ্ছে পিএম এর ভাইপো। তার টাকা পয়সার অভাব নাই কিন্তু ইচ্ছা হচ্ছে 1 নম্বরে। তখন সে সিএম কে এসে বলে, পুষ্পা এগুলো কি করছে, তাকে এখানে কাহিনী শেষ করতে বলো, এটা আমার ভাইয়ের ছেলে, তাকে যেন সে কিছু না করে। তখন সিএম পুষ্পাকে ফোন করে এসব বলে। তখন পুষ্পা বলে, আমি তাকে 1 ঘন্টা সময় দিয়েছি, যদি তার মধ্যে আমার ভাতিজিকে সহি সালামতে ফিরিয়ে দেয় তাহলে আমি তাকে কিছুই করবো না, যদি এর সাথে 1 মিনিটও লেট করে না তাহলে হোক পিএম বা তার বাইকও, আমি সবাইকে কেটে রাপ্পা রাপ্পা করে দিব। পিএম তখন তার ভাইকে কল দিয়ে বলে তাড়াতাড়ি তোর ছেলেকে খুঁজে বের করে এবং পুষ্পার ভাতিজিকে ফেরত দিতে বল, তা না হলে তার অবস্থা খারাপ করে দিবে পুষ্পা। কিন্তু তার ছেলের মোবাইলে কল যাচ্ছিল না এবং সেও জানে না সে কোথায়। তো সে বেরিয়ে পড়ে তার ছেলেকে পুষ্পার হাত থেকে বাঁচাতে। ওইদিকে সে বন্ধা পুষ্পাকে কল দিয়ে বলে, তুই একা আমার সব টাকাগুলো নিয়ে আয় এবং তোর ভাতিজিকে নিয়ে যা। আসলে সে জানতো না যে পুষ্পা কেমন। সে প্ল্যান করেছিল তাকে ওই দিন যেমন করে অপমান করেছিল তাকেও সেভাবে অপমান করবে এবং তাকে যেরকম পিটিয়েছিল তাকেও সেরকম পিটাবে। কিন্তু সে তো জানতো না পুষ্পার পাওয়ার কিরকম। তো তাকে টাকার একটা ট্র্যাপ দেয়। তো পুষ্পা হেলিকপ্টার নিয়ে এন্ট্রি নিয়ে নেয়, উপর থেকে 100 টাকা ফেলে। এন্ট্রি ছিল তার চমৎকার, কিন্তু পুষ্পা প্রথমে শটগান নিয়ে নামে, পরবর্তীতে সিএম এর ভাইপো ভয় দেখায়, ওইদিকে আমার লোক তোর ভাতিজিকে গান পয়েন্টে ধরে রেখেছে, যদি তুই এদিকে গান চালাস তাহলে ওইদিকে আমার লোকও চালাবে। পুষ্পা তখন সারেন্ডার করে দেয় এবং তখন তার হাত বেঁধে দেয়, সাথে পাও বেঁধে দেয়, কারণ পুষ্পা 1 আমরা দেখতে পেয়েছিলাম তার হাত মুখ বন্ধ করে দেওয়ার পর তাকে তো মেয়ে রাখতে পারেনি। তো এবার পাও বেঁধে দেয়, সাথে শাড়িও পরিয়ে দেয় যেন গতবারের প্রতিশোধ বরাবর নিতে পারে। তো সবাই তাকে হাত পা বেঁধে প্রচুর পরিমাণে মারতে থাকে, যতটা তাদের মেরেছিল তার সাথে বেশি তাকে মারে এবং শেষমেশ তার ভাতিজিকে তার সামনে নিয়ে আসে। আনার পর তার সামনে খারাপ বিহেভ করছিল এবং উল্টোপাল্টো কমেন্ট করছিল এবং তার কাপড়ও ছিঁড়ে ফেলছিল। এটা দেখে পুষ্পা তো ফায়ার। তখন সে এক লাফ দিয়ে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর এবং এক এক কামড় মারছিল, যেমনি সিংহ পশুকে গিয়ে ফেলে সেম সেম সেরকম। সবাই এই অবস্থা দেখে পালাতে শুরু করে, কিন্তু এখন তো পালানোর জায়গা নেই বাবা। সে যখন প্রথমে চান্স দিয়েছিল তখন তো অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে, এখন আসো লড়ো। তো এক একটাকে পশুর মতো মারছিল পুষ্পা। সর্বশেষ যখন পিএম এর ভাইপোকে মারতে যাবে পুষ্পার লোক এসে তাকে থামিয়ে দেয়, বলে ভাই তাকে মেরো না, কারণ সে পিএম এর ভাইপো, যদি কোনো কিছু করো তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তখন কে কার কথা শুনে পুষ্পা যখন ফায়ার হয়ে যায় তখন তার হাত থেকে কেউ রক্ষা পেতে পারে না, শেষমেশ তাকেও মেরে ফেলে। সে যখন মরে ঝুলছিল তখন তার বাপ এসে পৌঁছায়, এসে এসব দেখে সে আবার পুষ্পার ভাতিজিকে মারতে যায়, কিন্তু সে কি জানে না এইসব কিছু হয়েছে পুষ্পার ভাতিজিকে হাত লাগানোর কারণ, আবার সেও গিয়ে তাকে হাত লাগাচ্ছে। তো
তারও সেম অবস্থা করে দেয়, তাকেও মেরে জুটিয়ে দেয়। এরপর পুষ্পা তার ভাতিজিকে নিয়ে বাসায় চলে আসে এবং এর কিছুদিন পর পুষ্পার ভাই তাদের বাসায় আসে, সে তার মেয়ের ইনভিটেশন কার্ড দেয় এবং সে তার সব ভুলের জন্য ক্ষমা চায়। তারা যে তাদের বংশের তা তার বাবা মারা যাওয়ার আগে থেকে বলে গিয়েছিল, কিন্তু সে মানতে রাজি ছিল না, তাই বলে এসব করেছে। তাই সবকিছুর জন্য কান্না করতে করতে ক্ষমা চায়। এখন থেকে সে সবসময় তাদেরকে এক সমান মানবে ও তারা সবাই এক বংশের, কার মধ্যে যেন কোনো ভেদাভেদ না আসে তার জন্য সে প্রতিশ্রুতি দেয়। তো পুষ্পা এসব দূর থেকে শুনে কান্নায় ভেঙে পড়ে। সে ছোট থেকে আজ পর্যন্ত এই বংশের পরিচয়ের জন্য কত যে অপমান হতে হলো, কত যে কষ্টের ভিতর দিয়ে যেতে হলো, সে এখন এসব শুনে কান্নায় ভেঙে পড়ে একদম। তো এরপর বিয়ের দিন সবাই একসাথে মিলেমিশে যায় এবং পুষ্পাকে তাদের বংশ হিসেবে মেনে নেয়। তো পুরো হ্যাপি ফ্যামিলি হয়ে যায়। তো যাক, এরপর আমরা দেখতে পাই এমন লোগো লাগানো একটা ফুলের তোড়া পিএম এর ভাইয়ের সমাধির এখানে একটি এবং পুষ্পার ভাতিজির বিয়েতে একটি। বহু দূর থেকে কেউ জানে এটা ব্লাস্ট করে দেয়, কোথায় ব্লাস্ট হয়েছে তা দেখায়নি কিন্তু। তো এখানে টুইস্ট লাগিয়ে দেয়। পুষ্পা 2 দ্য রোল এখানেই শেষ হয়ে যায় এবং পুষ্পা 3 দ্য র্যাম্পেজের অ্যানাউন্স হয়। এখন এখানে শেষের ভিলেনটা কে, শাকাওয়াত স্যার নাকি অন্য কোনো ভিলেন, এটা দেখার পালা। গুঞ্জন উঠেছে যে এখানে নতুন ভিলেন হিসেবে বিজয় দেবরাকোন্ডা থাকতে পারে। তো দেখা যাক, দীর্ঘ 2 বছর ওয়েট করার পর পুষ্পা 2 রিলিজ হয়। এখন দেখার পালা পুষ্পা 3 জন্য কত বছর ওয়েট করতে হবে। তো যাক, পুরো দীর্ঘ 3 ঘন্টা 20 মিনিটের হিস্টোরিটা আপনাদের শোনাই দিলাম। এখন পুরো মোরাল অফ দ্য স্টোরির পজিটিভ থিং গুলো শুনুন। ফার্স্ট অফ অল আমি আল্লু অর্জুনকে হ্যাটস অফ বাই তার অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং। প্রতিটি সিনে সেটা হোক অ্যাকশন বা ইমোশন, তার পারফরমেন্স ছিল টপ লেভেলের। সে বলতে গেলে এই মুভিকে একা নিজ কাঁধে বহন করেছে। আমি তো তার ফ্যান ছিলাম, এখন আরো বিগ ফ্যান হয়ে গেলাম। সেকেন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ফাইট সিন ছিল দুর্দান্ত, আপনি হা করে তাকিয়ে থাকতে বাধ্য হন। থার্ড, আমি নিশ্চিত যে 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না, যেমনটা আমি পারিনি। ফোর্থ, মুভির ডায়লগ ছিল অসাধারণ, যেমন স্ক্রিনে দেওয়া আছে। ফিফথ, মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অস্থির, ডিএসপি স্যার ফাটিয়ে দিয়েছে। 6, মুভি রিলিজ হওয়ার আগে যে কয়েকটি গান রিলিজ হয়েছিল সেসব গান পপোয়াস লেগেছিল, কিন্তু মুভি চলাকালীন ভালো লেগেছে কারণ মুভির প্রতিটা গানে স্টোরি কানেক্টেড ছিল। 7, ফাহাদ ফাজিলের কথা না বললে নয়, শাকাওয়াত স্যার পুরো সময়টা জুড়ে রাজ করেছে, এই যে সারাটা দিয়েছে। ভিলেন হিসেবে পুরো মুভিতে শাকাওয়াত স্যার ছিল একমাত্র আতঙ্কের নাম, কিন্তু লাস্টের দিকে গিয়ে কোথায় যেন হারিয়ে যায়। রাশ্মিকাও নিজের সারাটা দিয়ে করেছেন, তিনিও বাহবার যোগ্য। বলতে গেলে পুরো হিস্টোরি তো তাকে নিয়েই হলো। 9, কমেডি তো খুব একটা ছিল না, কিন্তু যতটুকু ছিল আপনি হাসতে বাধ্য। 10, পুরো মুভি দেখার পরও শুধু আমার মনে হয়েছিল আল্লু অর্জুনের পারিশ্রমিক 300 কোটি তাতেও কম হয়ে গিয়েছে, কারণ সে যে পারফরমেন্স দিয়েছে, যে ট্রান্সফর্ম করেছে, মাইন্ড ব্লোয়িং ছিল কিন্তু। তো এরপর নেগেটিভ থিং গুলো শুনুন। ফার্স্ট অফ অল, ইট ওয়াজ সো ড্যাম বিগ মুভি। 3 ঘন্টা 20 মিনিটের মুভি এত লম্বা মুভি না হলেও চলতো। সেকেন্ড, সুকুমার স্যার মানে এই মুভির ডিরেক্টর অ্যান্ড রাইটার গতবার পুষ্পা 1 যে গল্প লিখেছিলেন তার 50%ও এর মধ্যে নাই, একদম বেশি সিম্পল করে ফেলেছে গল্পটা। এই মুভি নিয়ে এক্সপেকটেশন ছিল আকাশচুম্বী, তো সেই ক্ষেত্রে সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করেছে সুকুমার স্যার। থার্ড, একটা সিনে সমুদ্র পথে বর্ডার ক্রস করে যায় ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা, এই সিনটি একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে লাগলো। ফোর্থ, আল্লু অর্জুনের হাত পা বাঁধা ও শাড়ি পরা অবস্থায় যে ফাইট সিনটি হলো সেটাও একটু অতিরিক্ত মনে হয়েছে। এই সিনটাই পুষ্পা সুপারম্যান ও স্পাইডারম্যানকেও হার মানিয়ে দিয়েছে। ফিফথ, আমি মনে করি এই মুভি একটু বেশি এলোমেলো করে ফেলেছে পার্ট 3 বানানোর চক্করে। তাদের কাছে এই পার্টে দেখানোর জন্য অনেক কিছুই ছিল, কিন্তু তা শুট করার পরেও হয়তো কেটে দিয়েছে পার্ট 3 দেখানোর জন্য, যাতে অডিয়েন্স ওই মুভির জন্য অপেক্ষা করে, তার জন্য হয়তোবা। আর এইসব কারণে এই মুভি একটু এলোমেলো হয়ে গিয়েছে। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো পুরো মুভিতে কেউ ছিল না। আমি বলছি না যে ইন্সপেক্টর শাকাওয়াতের সাথে পুষ্পার টক্কর হয়, কিন্তু মুভির প্রথম হাফে শেষ করে দেওয়া যেত এটা, তারপর তারা মেন ভিলেনকে দেখাতে পারতো। এতটা সিম্পল না করলে চলতো, একটু টুইস্ট আনা দরকার ছিল। তো যাক, সুকুমার স্যার হয়তোবা অন্য কিছু ভেবে রেখেছে। তো যাক, ওভারঅল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। গল্পের অভাব হলেও ভালো এনজয় করেছি সবার অ্যাক্টিং। আমি যদি এটাকে রেট করি 10 আউট অফ 9 দেওয়া যাবে, কারণ সবার অ্যাক্টিং আমার কাছে মাইন্ড ব্লোয়িং লেগেছে, স্পেশালি পুষ্পার। তো যাক, এই ছিল আর কি পুষ্পা 2 দ্য রুম। সো নাও ওয়েটিং ফর পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। পুষ্পা 3 মনে হয় নেক্সট জাপান থেকে শুরু হবে, কারণ পুষ্পা 2 এ কিছু অংশ দেখানো হয়েছিল জাপানে, কিন্তু তা কমপ্লিট হয়নি। যেমন কি প্রথমে জাপানের ফাইট সিনটা এবং ট্রেলারেও কিছু সিন দেখানো হয়েছিল যা এখানে মিসিং ছিল। ও আপনাদের মনে আছে কিনা ঠিক জানি না, পুষ্পা 1 এর হিস্টোরিও প্রথমে শুরু হয়েছিল জাপান থেকে। সো মেবি নেক্সট হিস্টোরি জাপানেই শেষ হবে। লেটস সি কি হয়।
তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।